আপনারা জানেন আমরা জগদলপুর তথা বস্তার ভ্রমণে এসেছি। এখানে অনেক কিছু দেখার আছে, যা দেখতে 2 থেকে 3 দিন লাগে। এর আগে 2টো পর্বে আপনাদের প্রথম দিনের ভ্রমণ দেখিয়েছি। আজ আমাদের দ্বিতীয় দিন। দ্রষ্টব্য স্থানগুলি ছাড়াও এখানকার রাজনৈতিক সামাজিক বিষয় নিয়েই হল আমচিও বস্তার, অর্থাৎ আমাদের বস্তার। গুড মর্নিং। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের বারান্দায়, রাস্তার ধারে। আজ 5 তারিখ, আগামী 7 তারিখে হচ্ছে জগদলপুরে বিধানসভা ভোট। আগেই বলেছি যে আমি যে হোটেলে আছি সেই হোটেলের যিনি মালিক তিনি বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন কংগ্রেসের হয়ে। হোটেলের চারিদিকেই রয়েছে ভোটের পতাকা, এই আমার পাশেই রয়েছে, দেখতে পাচ্ছি উনি কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন। কালকে আমরা জগদলপুরে এসে পৌঁছেছি। কাল থেকে যেটা দেখতে পাচ্ছি জগদলপুরে ভোটের প্রচার কীরকমভাবে হয়। এখানে দেখলাম যে মোটামুটি 4খানা পার্টি ভোটে দাঁড়িয়েছে, কংগ্রেস, বিজেপি, আপের পতাকা দেখতে পাচ্ছি, আপও দাঁড়িয়েছে, আর একটা নির্দল প্রার্থী দাঁড়িয়েছে। তো এই মোটামুটি সিচুয়েশান। আর হোটেলেতে রাজনৈতিক নেতাদের আনাগোনা রয়েছে, কাউকেই চিনি না। লোকাল নেতারা সব আসা যাওয়া করছেন, গাড়ি দাঁড়িয়ে থাকছে। আর ভোটের প্রস্তুতি এখানেতে চূড়ান্ত রকমের চলছে। ভোটের প্রচারটা কীরকম দেখতে পাচ্ছি এখানেতে দেখতে পাচ্ছি গাড়ি করে, অটো করে মাঝে মধ্যেই গাড়ি যাচ্ছে, মাইকে অ্যানাউন্সমেন্ট করতে করতে, ভোটের প্রচার করতে করতে। আর মিছিল এখানেতে দুপুরবেলা কালকে দেখেছিলাম, সেই মিছিলেতে 30-এর মতো মানুষজন ছিলেন, বিজেপির মিছিল ছিল। আর সেরকম কিছু দেখতে পাই না কলকাতাতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে যেরকম চরম একটা উন্মাদনা থাকে, যে প্রত্যেক বাড়ি থেকে সব লোকজন বেরিয়ে গিয়ে ভোটের সভা সমিতি করা, এরকম সভা সমিতি আমি একটাও এখানেতে দেখতে পাইনি এখনও পর্যন্ত, চোখে পড়েনি। আর রাস্তা দিয়ে যে ভোটের 1-2 দিন আগে অহরহ গাড়ি চলতে থাকে, একটার পিছনে আর একটা, অমুককে ভোট দিয়ে নির্বাচিত করুন, তমুককে ভোট দিয়ে নির্বাচিত করুন, এইরকম। এই জিনিসটা কিন্তু এখনও পর্যন্ত দেখিনি। হ্যাঁ, গাড়ি যাচ্ছে, হয়তো দেখা গেল আধ ঘন্টায় একটা গাড়ি প্রচার করতে গেল, এইরকম। পশ্চিমবঙ্গের মতো এই ধরনের একটা ব্যাপক আকারের যে প্রচার, সেটা কিন্তু এখানেতে দেখতে পাচ্ছি না। বাজে সকাল 9টা। তৈরি হয়ে আজকে তীরথগড়ের দিকে যাব, আরও কিছু স্পট আছে সেগুলো দেখব। আজকেই আমাদের জগদলপুরেতে লাস্ট দিন। কালকে আমরা জগদলপুর ছেড়ে বেরিয়ে যাব। ট্রেনেরও বেশ কিছু গোলমাল আছে। আমাদের ট্রেনের টিকিট তো রয়েছে, 2খানা ট্রেনের টিকিট কেটে রেখেছি এই গোলমালের জন্য। তো কালকে বা পরশু এই 2 দিনেরই টিকিট আমাদের করা আছে, কিন্তু কোনোটি ট্রেনই, মানে হাওড়া যাওয়ার জন্য যে ট্রেন রয়েছে সেই সমলেশ্বরী এক্সপ্রেস, সেটা কিন্তু জগদলপুর থেকে যাচ্ছে না, সেটা যাবে তিতলাগড় থেকে। এখান থেকে প্রায় 450 কিলোমিটার দূর থেকে। তো আমাদেরকে সেই তিতলাগড়েতে পৌঁছতে হবে, তবেই আমরা ট্রেন পাব। তো এই বিষয়টা নিয়ে একটু মানসিক চাপ আছে, কিভাবে কি করা যায়। তিতলাগড়েই আমাদেরকে যেতে হবে, সেটাও আবার একটা ট্রেনই মাত্র যাচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব, পরে বলবো। আজকে এই ট্যুরের মধ্যে এইসব বিষয়গুলোকে আমি তুলে নিয়ে আসছি না, এখন শুধুই বেড়ানোর অংশটাকেই আমি তুলে ধরবো। ঘুরতে যাব, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো জগদলপুর। এর আগের ভিডিওতেও দেখিয়েছি, আগের দিনকে আমরা ঘুরেছি, সেগুলো আজকেও দেখাবো। তাহলে তৈরি হয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন প্রথম স্পট আমরা যাচ্ছি দন্তেশ্বরী মন্দির, তারপরে তীরথগড়, একে একে এরকম আমরা স্পট দেখবো। তো আমরা আপাতত বেরিয়ে পড়েছি। 10টায় বেরোবার কথা ছিল, সামান্য একটু লেট হয়েছে, 10:15 বাজে। এখন আমরা চলেছি এই মুহূর্তে দন্তেশ্বরী মন্দির।
বাজার এলাকায় চলে এসেছি, সেভাবে কিন্তু কোনো ভোটের যে পতাকা বা পোস্টার এরকম কিন্তু খুব যে বিশেষ দেখা যাচ্ছে তা নয়। এই সামনে কিছু পতাকা দেখতে পাওয়া যাচ্ছে, আর কিন্তু কংগ্রেসে ইনি দাঁড়িয়েছেন, ওনার হোটেলেই রয়েছে। হ্যাঁ, রাজীব ভবন কংগ্রেস। আমরা রয়েছি কংগ্রেস প্রার্থী জিতেন জয়সওয়ালের হোটেলে। এখন যখন আপনারা এই ভিডিও দেখছেন তার অনেক আগেই ভোটের ফলাফল বেরিয়ে গেছে এবং জগদলপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী কিরণ দেওয়ের কাছে কংগ্রেস প্রার্থী জিতেন জয়সওয়াল পরাজিত হয়েছেন। এখানে এখন বর্তমান যিনি বিধায়ক তিনি কংগ্রেসের পক্ষ থেকেই আছেন, শাসক বিধানসভায় যারা রুলিং পার্টি তারা হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের একটু রমরমাটা দেখতে পাওয়া যাচ্ছে বেশি। দেখুন দেয়ালগুলো সব দেখতে পাচ্ছি, কিচ্ছু নেই। এই উপরের দিকে থেকে পতাকা পতাকা। পশ্চিমবঙ্গের মতো বিশাল বিশাল ফ্লেক্স কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। আমাদের সামনে রয়েছে বস্তার রাজবাড়ি এবং দন্তেশ্বরী টেম্পল। এই বস্তার টেম্পল, বাঁদিকে বস্তার টেম্পল, দন্তেশ্বরী টেম্পল, আর এই হচ্ছে গেট, এখানে দন্তেশ্বরী টেম্পলের গেট। আর এই একটা সম্ভবত ক্যাম্প অফিস দেখতে পাচ্ছি। মন্দিরে প্রবেশ করছি, দন্তেশ্বরী মন্দিরে। দন্তেশ্বরী মন্দির হলো একটি শক্তিপীঠ। প্রকৃত দন্তেশ্বরী মন্দিরটি ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় অবস্থিত। দন্তেশ্বরী মন্দিরের জন্যই অবশ্য দান্তেওয়াড়া নাম হয়েছে। ঐতিহ্যগতভাবে দেবী দন্তেশ্বরী বস্তার রাজ্যের কুলদেবী। ছত্তিশগড়ের এই জগদলপুর থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত দান্তেওয়াড়া শহর। এত দূরে মন্দির হওয়ার ফলে রাজপরিবারের সদস্য ও প্রজাদের পক্ষে সেখানে বারবার যাওয়া বেশ সমস্যাবহুল হয়। তাই জগদলপুরে বস্তার রাজবাড়ির কম্পাউন্ডেই মন্দির বানিয়ে দেবী দন্তেশ্বরীকে প্রতিষ্ঠা করা হয়। আমরা বস্তার রাজবাড়ির দন্তেশ্বরী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। একটু আগেই আমরা দর্শন করেছি মা দন্তেশ্বরীকে, কিন্তু একটা কথা জানার দরকার আছে যে এই মন্দিরটি রাজ পরিবারের পূজার সুবিধার জন্য এখানে দন্তেশ্বরী মন্দিরটা স্থাপন করা হয়। এটা কিন্তু আসল দন্তেশ্বরী মন্দির নয়, ওটা দন্তেশ্বরী মন্দিরটা রয়েছে। দন্তেশ্বরী মন্দির দেখে আমরা এগিয়ে এসেছি, আর সামনের দিকে একটু ওই চত্বরের মধ্যেই সামনের দিকে আরেকটুখানি এগিয়ে গেলেই হচ্ছে যেটাকে বস্তার প্যালেস বলা হয়। তো এই বস্তার প্যালেস আমার সামনেই রয়েছে। আমার এই দেখুন, আমি পিছন দিক থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপাতত। আর আমার সামনে এই মুহূর্তে রয়েছে একটা গোডাউন। এই যে গোডাউন, এখানেতে কিন্নর আপেল, কাশ্মীরের আপেল, বেদানা এসব কিছু থরে থরে রাখা আছে, প্রচুর বিভিন্ন রকম পেটি, কাঠের পেটিও দেখতে পাওয়া যাচ্ছে। এখন বাজারে এই কাঠের পেটি আর দেখতে পাওয়া যায় না। আর এই হচ্ছে বস্তার প্যালেস। যাব সামনে, আমরা এবার ভিতরেতে ঢুকছি। এই যে প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি, বস্তার প্যালেস। বস্তার প্যালেস জগদলপুরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী একটি স্থান, যা অতীতের রাজাদের গৌরবের গল্প বলে। প্রাসাদটি ইতিহাসপ্রেমীদের এবং পর্যটকদের আকর্ষণের একটি স্পট হলেও আমরা কিন্তু কোনো ট্যুরিস্টকে দেখতে পেলাম না। তাতে অবশ্য ভালোই হয়েছে, আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরে নিতে পারলাম এবং প্রাসাদটিকেও অনুভব করতে পারলাম। কি বিশাল! ভিতর দিকে আরও যাওয়া যাবে। কোনো কক্ষে যেতে দিচ্ছে না, এখনো পর্যন্ত সেরকম কোনো অপশান পাইনি, বাইরে থেকেই দেখতে হবে।
প্যালেসের বাইরে থেকে দেখছিলাম, এবার ভিতরেতে যাওয়ার একটা ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে আমরা এর কক্ষে প্রবেশ করছি। ইনি হলেন এখন বর্তমান রাজা, তার ছবিও এখানেতে লাগানো রয়েছে ঘোড়ায় চড়ে। এই রাজবাড়িতে কিন্তু এখনো পর্যন্ত রাজা নিজে থাকেন এবং রাজবাড়ির যারা অন্যান্য সদস্য তারাও কিন্তু এখানেতে থাকেন। উপরেতে দোলনা দুলতে দেখা গেছে একটা বাচ্চাকে, তিনি সম্ভবত বাচ্চাটি সেই রাজবাড়িরই সদস্য। তো এমন একটা রাজবাড়িতে এলাম যেখানেতে রাজা থাকেন। দন্তেশ্বরী মন্দির, বস্তার প্যালেস এসব আমাদের দেখা শেষ হলো। এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করা দরকার। ব্রেকফাস্ট এখনও করা হয়নি, 10:30 তো বেজেই গেছে, 11:15 বোধহয় বাজতে যাচ্ছে। কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার স্টার্ট করব, খিদে পেয়ে গেছে। এখানে একটা টুলে বসে আর একটা টুলের উপর রেখে খেতে হবে। এটা হচ্ছে এই দোকানের সিস্টেম। রাস্তার ধারে একটি দোকান, তো সেইখানেতে আমরা ঢুকেছি। ছোলা বাটোরা কত করে নিচ্ছে? 40 টাকা করে ছোলা বাটোরা, 2 পিস বাটোরা, তার সাথে হচ্ছে ছোলার কাবলি ছোলার ডাল। ছোলে বাটারে রায়তা দিয়ে ব্রেকফাস্ট হলো, ব্যাপক বানিয়েছিল। কিন্তু আপনারা যদি দন্তেশ্বরী মন্দিরে আসেন তাহলে কিন্তু তার একদম সামনেই এই ছোলে বাটারের দোকান রয়েছে, সেখানেতে ছোলে বাটারের রায়তা দিয়ে খুব সুন্দর ব্রেকফাস্ট হয়ে যাবে আপনার। আমরা দলপত সাগরের সামনে চলে এসেছি। এটা বেসিক্যালি একটা লেক, আর এখানেতে এটা রাজা এটা খনন করিয়েছিলেন। এর ভিতরে একটা শিব মন্দির আছে। শিব চতুর্দশীর সময়তে এখানে খুব বড় মেলা হয় এবং খুব ভিড়ভাট্টা হয়, পূজা অর্চনা হয়। চলুন দলপত সাগর লেক ঘুরে দেখাই। হ্যাঁ, লেকের উপর দিয়ে এই রাস্তা, এখানেতে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। বোট রাখা আছে। হ্রদটি 1700 শতকে রাজা দলপত রাও কাকাতিয়া তার রাজ্যের জলের উৎস হিসাবে বা ভান্ডার হিসাবে তৈরি করেছিলেন। এটা হচ্ছে রাস্তার ডান দিকের অংশটা লেক, আর রাস্তার বাঁ দিকে লেক দেখা যাচ্ছে। এই যে
লেকে পদ্ম ফুল ফুটে আছে। এই যে লেক, পদ্ম ফুলের গাছ দেখতে পাওয়া যাচ্ছে, পাতা ফুল আছে মাঝখানে মাঝখানে, দূরে দেখতে পাওয়া যাচ্ছে। লেকের জল ঝাঁঝিতে ভর্তি, পদ্ম ফুল ফুটে আছে। খুব একটা যে পরিষ্কার লাগছে তা নয়। এইটা চারপাশ দিয়ে একটা শুধু রাউন্ড দেওয়া যাবে। আমচো বস্তার, আমাদের বস্তার ঝাঁঝিতে ভর্তি। এত বড় লেক, এই অবস্থা দেখে প্রচুর অপরিষ্কার। দেখুন এই লেকটা দেখে আমার কিন্তু ওই কাশ্মীরের ডাল লেকের কথা মনে পড়ে যাচ্ছে। হ্রদটি আনুমানিক 350 একর এলাকা জুড়ে রয়েছে এবং এটি সুন্দর বাগান এবং মন্দির দ্বারা বেষ্টিত। এর মধ্যে একটা শিব মন্দিরও রয়েছে, তবে সেটা এখান থেকে অনেকটা দূরে দেখা যাচ্ছে। এই হ্রদ বর্তমানে কৃষিকার্যে জল সেচের জন্য এবং শহরের পানীয় জলের উৎস হিসাবে ব্যবহৃত হয়। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন অনেকটাই দূরে প্রচুর পদ্ম ফুলের গাছ। এই যে রূপ ঝোলাঝুলি করছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঝুলতে ঝুলতে চলে এলো। দলপত সাগর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। খুব একটা আহামরি কিছু লাগলো না, বিকেলের দিকে টাইম পাস করার জন্য একটু আসা যেতে পারে, না হলে তেমন আহামরি কিছু নয়। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, এরপর গাড়িতে উঠবো, পরবর্তী স্পটে যাব। এবার আমরা চলেছি কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক তো ঘুরবই, সেই সাথে দেখব ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এখানকার শ্রেষ্ঠ আকর্ষণ তিরথগড় জলপ্রপাত। তবে সেসব পরবর্তী পর্বে আপনাদের দেখাবো। এই পর্বে দেখুন তারই সামান্য কিছু ঝলক। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।